তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি পাউডার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। আসলে এই মুভিটা বানানো হয়েছে আইনস্টাইনের একটা থিওরি নিয়ে, যেটা দেখার পরে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কোন থিওরিটা নিয়ে মুভিটা বানানো হয়েছে। যদিও মুভিটা দেখার পরে আপনার কাছে অবাস্তবই মনে হতে পারে, তবে তারপরও যদি আইনস্টাইনের থিওরিটা সত্যি হয় তাহলে ব্যাপারটা কিছুটা এমনই হতে পারে। যেমন বুঝতেই পারছেন মুভিটা হতে যাচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা মুভি। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ আপনাদের কাছে আমি করব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি গাগ নামের একটা লোককে, যে কিনা কোনো একটা বৃষ্টির রাতে তার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়ে হসপিটালে এসেছিল। আসলে তার প্রেগনেন্ট ওয়াইফের উপরে একটু আগেই বিজলি পড়েছিল, এই জন্য সে দ্রুত তাকে হসপিটালে নিয়ে এসেছিল। আর যখন ডক্টর তার চিকিৎসা করে বাইরে বেরিয়ে আসে তখন সে গাগকে জানায় তার ওয়াইফের মৃত্যু হয়ে গেছে। আসলে বিজলি পড়ার জন্য তাকে আর বাঁচানো যায়নি, এই জন্য গাগ দ্রুত তার বাচ্চা সম্পর্কে তাকে জিজ্ঞেস করে। আর তখন ডাক্তার তাকে বলে যে তোমার বাচ্চার ডেলিভারির সময়ের আগেই হয়ে গেছে, আর এই জন্য সে অ্যালবেনিয়া নামের একটা রোগের সঙ্গে হয়েছে, মানে এই রোগটা সে জন্মগতই পেয়ে গেছে। এরপরে যখন গাগ তার বাচ্চাকে দেখার জন্য যায় তখন সে দেখতে পারে তার বাচ্চার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। আসলে তার শরীরে একটাও পশম ছিল না, তাছাড়া তার শরীরটা পুরো ধবধবে সাদা হয়েছিল। এগুলো দেখার পরে সে তার ছেলেকে কোনোভাবেই তার সঙ্গে রাখতে চায় না, মানে এই ছেলেকে সে নেয়ার জন্য পুরোপুরি অস্বীকারই করে ফেলে। এই জন্য পরবর্তীতে এই ছেলেকে তার দাদার সঙ্গেই বড় হতে হয়। তবে একটা পর্যায়ে গিয়ে তার দাদারও মৃত্যু হয়ে যায়। আর যখন পুলিশ তার দাদার মৃত্যুর তদন্ত করার জন্য আসে তখন তারা বেসমেন্টের মধ্যে সেই ছেলেটাকেও পেয়ে যায়। যেই ছেলেটাকে দেখার পরে তারা পুরোপুরি শকড হয়ে যায়। তারা দেখতে পারে এই ছেলেটা পুরো ধবধবে সাদা। আর এই জন্য পুলিশ অফিসার সিডার শহরের এতিমখানার যেই মালিক আছে জেসি নামের সেই মহিলাকে ডেকে আনে। যখন তারা গিয়ে এই ছেলেটার সাথে মিট করে তখন প্রথমে তাদের মনে হয় জেরেমি নামের এই ছেলেটাকে বেসমেন্টে এই জন্য রাখা হয়েছিল যাতে করে মানুষজন তাকে দেখতে না পারে, কারণ এই ছেলেটা দেখতে পুরো অন্যরকম ছিল। তবে যখন জেসি গিয়ে তার সঙ্গে ভালো করে কথাবার্তা বলে তখন জেরেমি তাকে জানায় যে তার দাদা কফি বানানোর ট্রাই করছিল, তবে তখনই হঠাৎ করেই সে ফ্লোরে পড়ে গিয়েছিল। আর এই পড়ে যাওয়ার জন্যই তার সেখানে মৃত্যু হয়ে গিয়েছিল। আর তাছাড়া সে বেসমেন্টে এই জন্য থাকে যাতে করে সূর্যের আলো থেকে সে নিজেকে দূরে রাখতে পারে, কারণ সূর্যের আলোর মধ্যে গেলেই তার চোখে প্রচণ্ড জ্বালা পোড়া হয়, যেই জন্য সেই কষ্ট আর সে সহ্য করতে পারে না। এই জন্যই সে বেসমেন্টে থাকার সিদ্ধান্ত নিয়েছে। আসলে যদিও কোনোদিন সে স্কুলে যায়নি, তবে তবুও সে হাজার বই পড়ে ফেলেছিল, আর এগুলো পড়ে সে অনেক জ্ঞানও অর্জন করেছিল। আর তার সাথে কথাবার্তা বলেও যে সেই ব্যাপারটা বুঝতে পারে যে সে খুবই ব্রিলিয়ান্ট একটা ছেলে। এই জন্য সে ফাইনালি তাকে তার এতিমখানায় নেওয়ার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে। তো এরপরে যখন জেরেমি এতিমখানায় চলে আসে, মানে তার নতুন ঘরে চলে আসে, তখন তাকে দেখার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এত সাদা কোনো ছেলেকে তারা আজ পর্যন্ত দেখতে পায়নি। এই জন্য একটু পরে যখন লাঞ্চের সময় হয়ে যায় তখন টমি নামের একটা ছেলে এসে তাকে বিরক্ত করার ট্রাই করে, সে তাকে বুলি করার ট্রাই করে। সে একটা চামচ নিয়ে বলে এই চামচটা তোমার নাকের মধ্যে ঢুকাও। তবে আমরা দেখতে পারি জেরেমি তার থেকে চামচ নিয়ে নাকের মধ্যে ঢোকানোর জায়গায় তার হাতের সঙ্গে ঘষা শুরু করে। আর একটু ঘষার পরেই এখানে যতগুলো স্টিলের জিনিস ছিল সবগুলো এসে এই চামচকে আকর্ষণ করে এই চামচের সাথে আটকে যায়। আর এইটা দেখার পরে এখানে সবাই পুরোপুরি শকড হয়ে যায়। তারা এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে জেরেমি আসলে তাদের থেকে সম্পূর্ণই আলাদা। তো এরপরে একদিন জেসি জেরেমিকে নিয়ে একটা হসপিটালে চলে আসে যাতে করে ভালো করে তার বডির চেক আপ সে করাতে পারে। আর এখানে ডক্টর তার ভালো করে চেক আপ করে এটা জানিয়ে দেয় যে শরীরের মধ্যে একটা পশম না থাকা সত্ত্বেও এখন পর্যন্ত জেরেমি পুরোপুরি সুস্থ আছে। তাছাড়া কিছুদিন পরে তার সেই স্পেশাল লেন্সটাও চলে আসবে, যেটার সাহায্যে সে সূর্যের আলোর মধ্যেও খুবই সহজে নর্মাল মানুষের মতোই চলাফেরা করতে পারবে। আর তাছাড়া যেহেতু জেরেমি সমস্ত বাচ্চাদের চেয়ে সম্পূর্ণ আলাদা ছিল আর সে ছিল সবার চেয়ে বেশি ব্রিলিয়ান্ট, এই জন্য ফাইনালি জেসি সিদ্ধান্ত নেয় তাকে একটা স্পেশাল স্কুলে পাঠানোর। এখানে একটা ক্লাসের সময় ডোনাল্ড নামের একটা টিচার স্টুডেন্টদেরকে কারেন্ট সম্পর্কে পড়াচ্ছিল। আর কারেন্টের একটা এক্সাম্পল দেওয়ার জন্য সে এখানে একটা মেশিন নিয়ে আসে, আর এখানে সে হাই ভোল্টেজের কারেন্ট দেখিয়ে এক্সাম্পল দেওয়া শুরু করে। তবে এই কারেন্ট দেখার পরেই জেরেমির শরীর কাঁপা শুরু করে। আর এটা দেখার পরে পাশে একটা মেয়ে এই ব্যাপারটা বুঝতে পারে যে তার সাথে কিছু একটা তো এখানে হচ্ছে। তবে সে কিছু একটা করতে যেত তার আগেই জেরেমি সমস্ত বিজলিগুলো তার দিকে টেনে নিয়ে আসে, আর সে সমস্ত বিজলিগুলো তার শরীরের মধ্যে ঢোকানো শুরু করে। এগুলো দেখার পরে এখানে সবাই পুরোপুরি শকড হয়ে গেলেও একটা পর্যায়ে জেরেমি সমস্ত বিজলিগুলোর সাহায্যে নিজের বডিটাকে হাওয়ার মধ্যে ওড়ানো শুরু করে। এগুলো দেখার পরে টিচার ডোনাল্ড একটু বেশিই ভয় পেয়ে যায়, এই জন্য সেই সোর্সটাকেই ডিস্ট্রয় করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তবে সোর্সটা ডিস্ট্রয় করার পরে জেরেমি পুরোপুরি বেহুশ হয়ে যায়। আর যখন টিচার ডোনাল্ড গিয়ে তাকে জাগানোর ট্রাই করে তখন তাকে টাচ করার সঙ্গে সঙ্গেই তার শরীরের প্রত্যেকটা পশম দ্বারা হয়ে যায়। এরপরে তারা তাকে বাঁচানোর জন্য দ্রুত হসপিটালে নিয়ে আসে, আর ডক্টররা ভালো করে তার চেক আপ করার পরে এটা জানিয়ে দেয় যে জেরেমি পুরোপুরি সুস্থ আছে। তাছাড়া তারা এটা মানতেই চাইছিল না যে জেরেমি কোনো কারেন্টের শক খেয়েছে, কারণ তার বডির মধ্যে তেমন কোনো আলামতই তারা পায়নি।
আর এটা শোনার পরে টিচার ডোনাল্ডের তার প্রতি আকর্ষণ আরও বেড়ে যায়, কারণ সায়েন্সের মতে তার এখনও জীবিত থাকারই কথা ছিল না, কারণ এত ভয়ঙ্কর একটা কারেন্টের শক খাওয়ার পরেও কারো পক্ষেই জীবিত থাকা সম্ভব না। কিন্তু তার শরীরে একটা আঁচড় পর্যন্ত আসেনি, আর সে পুরোপুরি জীবিত আছে। এই জন্য সে চিন্তা করে তার সাথে কথাবার্তা বলবে, যাতে করে তাকে নিয়ে সে একটু এক্সপেরিমেন্ট করতে পারে। তবে যখন সে পুলিশদের সঙ্গে কথা বলে পারমিশন নেওয়ার ট্রাই করছিল, তখন জেরেমি পেছনের দরজা দিয়ে পালিয়ে চলে আসে আর আস্তে আস্তে করে তার পুরনো ঘরের দিকে যাওয়া শুরু করে। তবে রাস্তায় তার দেখা হয়ে যায় লেন্সে নামের সেই মেয়েটার সঙ্গে, যে কিনা তাকে দেখার পরেই দৌড়ে তার সঙ্গে কথা বলতে আসে। তবে তার যেই কুকুরটা ছিল, যার নাম ছিল জ্যাক, সে জেরেমিকে দেখার পরেই সতর্ক হয়ে গেউ গেউ করা শুরু করে। তবে জেরেমি কোনোভাবেই কুকুরদেরকে ভয় পেত না, এই জন্য সে তাকে একটু আদরও করে দেয়। আর এরপর যখন লেন্সের সাথে সে কথাবার্তা বলছিল, তখন লেন্স এই ব্যাপারটা নোটিস করে যে তার যত নেবাররা আছে তারা সবাই দূর থেকে জেরেমির দিকেই তাকিয়েছিল। আর তখন জেরেমি লেন্সকে এটা জানিয়ে দেয় যে সে আসলে মানুষের চিন্তাভাবনা এবং মানুষ কি মনে করছে সেই ব্যাপারগুলোও সে ক্লিয়ারলি বুঝতে পারে। তবে তখন আবার তার মনে হয় যে সে লেন্সকে একটু বেশিই বলে দিয়েছে, এই জন্য সে চুপচাপ সেখান থেকে আবার বেরিয়ে চলে যায়। তবে এরপরে যখন সে রেল লাইনের উপর দিয়ে হাঁটছিল, তখনই আবারও পুলিশ তার সামনে চলে আসে। পুলিশ তাকে দ্রুত আবার হসপিটালে যাওয়ার জন্য বলে। তবে সে তাকে ক্লিয়ারলি এটা জানিয়ে দেয় যে তার লাইফের যত খারাপ সময়গুলো ছিল সবগুলো সে হসপিটালেই পার করেছে, কারণ জীবনের শুরুতেই তার বাবা হসপিটাল থেকেই তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। তো এবার পরদিন সকালবেলা জেসি জেরেমির আইকিউ টেস্ট করার জন্য কিছু স্পেশালিস্টের কাছে নিয়ে আসে। আর যখনই সে মধ্যে আসে, তখন অ্যারন নামের একটা স্পেশালিস্ট তাকে কিছু কোয়েশ্চেন করার সিদ্ধান্ত নেয়, কারণ সে জেসির কথা কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। জেসি বলেছে যে তার সমস্ত জ্ঞান সে শুধুমাত্র বই থেকেই পেয়েছে, সে জীবনেও ঘর থেকে বাইরে যায়নি, তাছাড়া সে জীবনে কোনোদিন টিভিও দেখতে পারেনি, কারণ যখনই সে কোনো ইলেকট্রিক জিনিসের সামনে গিয়ে বসে, তখন তার সংস্পর্শের জন্য সেগুলো কাজ করাই বন্ধ করে দেয়। এই জন্য সে চাইলেও কোনোদিন টিভি দেখতে পারেনি। আর এই জন্য তারা তাকে নানান রকমের কোয়েশ্চেন করে, আর জেরেমি সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার সহজেই দিয়ে দেয়। আর এই টেস্ট শেষ হওয়ার পরে ডোনাল্ডের তো মনে হচ্ছিল জেরেমি হচ্ছে একজন জিনিয়াস। তবে তখন আমার অ্যারন তাদের সবাইকে বলে যে তার আইকিউ লেভেল অনেক বেশি, যেটাকে কিনা মাপা পর্যন্ত ইম্পসিবল, মানে আমাদের পক্ষে তো এটা মাপা ইম্পসিবল, কারণ সে অনেক বেশি জিনিয়াস। এখন এগুলো শোনার পরে জেসি জেরেমিকে বলে যে আমরা তোমার যেই কোনো ওয়েতে সাহায্য করতে চাই। তবে জেরেমি বলে সে তার বাসায় ব্যাক করতে চায়, মানে তার পুরনো সেই বাসাতে। তবে জেসি বলে যে সেই বাড়িটা তো কিছুদিন পরে বিক্রি হয়ে যাবে, কারণ সেটা এমনিতেই ব্যাংকের লোনের উপরে ছিল, তার উপরে এখন সেটার কিস্তি দেওয়ার মতো কেউ জীবিত নেই। আর এইটা শোনার পরে জেরেমি একটু বেশি আপসেট হয়ে যায়। আর তখনই আমরা দেখতে পারি তার আকর্ষণের জন্য এখানে সমস্ত বৈদ্যুতিক লাইটগুলো, সমস্ত ইলেকট্রিক জিনিসগুলো কাঁপাকাঁপি করা শুরু করে। আর এটা ততক্ষণ পর্যন্ত চলে যতক্ষণ পর্যন্ত লাইটটা বন্ধ না হয়ে যায়। তো এরপরে জেরেমি স্কুল বাসে করে আবারও সেই এতিমখানায় চলে আসে, কারণ এখানে আসতে তাকে বাধ্য করা হয়। আর এখন যেহেতু সপ্তাহের শেষের দিকে ছিল, এই জন্য সমস্ত ছেলে মেয়েদেরকে একটা ক্যাম্পেইন করার জন্য পাঠানো হয়। এখানে যখন সবাই ক্যাম্পেইন করে ফুর্তি করছিল, তখন জেরেমি চুপচাপ একটা কোনায় বসেছিল। এই জন্য পুলিশ অফিসার তার সঙ্গে কথাবার্তা বলার জন্য আসে। আর তার সঙ্গে কথাবার্তা বলে একটু পরেই সেটা বুঝতে পারে যে এই বেচারা এখানে একটু হ্যাপি নেই। তবে তখনই এখানে জোরে জোরে বাতাস হওয়া শুরু হয়ে যায়, আকাশে বিদ্যুৎ চমকানো শুরু করে, মানে বৃষ্টি হওয়ার একটা আভাস দিচ্ছিল বারবার করে। আর তখন জেরেমি এই পুলিশ অফিসারকে বলে যে যখনই বৃষ্টি হয়, তখন আমি এমন একটা জিনিস ফিল করতে পারি যেন আমি এই বৃষ্টিরই একটা পার্ট, বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা আমি নিজের মধ্যে ফিল করতে পারি। তাছাড়া যখন বিজলি পড়ে, তখন আমার মনে হয় যে বিজলি আমার জন্যই এখানে এসেছে, মানে আমি এই বিজলির একটা অংশ। তাছাড়া আমার দাদি আমাকে সবসময় বলতো যে বিজলি সবসময় গড ক্রিয়েট করে, কিন্তু আমি আজ পর্যন্ত এটা বুঝতে পারলাম না যে সেই দিন রাতের বেলায় কেন বিজলি আমার মাকে নিয়ে গিয়েছিল। তবে এটা শোনার পরে অফিসার একটু বেশি শক্ট হয়ে যায়, আর সে তাকে জিজ্ঞেস করে যে তোমার মায়ের মৃত্যু যে বিজলির জন্য হয়েছিল, এইটা তুমি জানলে কি করে? তখন সে বলে যে আমার জন্মের আগে পর্যন্ত কি হয়েছে সেই ব্যাপারগুলো আমি ক্লিয়ারলি জানি। তো এরপরে পরদিন সকালবেলা জেরেমি অনেক সকালে ঘুম থেকে উঠে প্রকৃতিকে ফিল করার জন্য সোজা জঙ্গলে চলে আসে। আর তার যাওয়ার সঙ্গে সঙ্গেই অনেকগুলো গিরগিটি তার কাছে চলে আসে, যার মধ্যে একটা গিরগিটি তার হাতেও চলে আসে। তবে যখনই জেরেমি এই জিনিসটাকে দেখছিল, তখনই এখানে মিচ আর জনি চলে আসে। আর তারা দুজন যখন এই দুর্বল জেরেমিকে দেখতে পারে, তখন তারা তাকে মারার সিদ্ধান্ত নেয়। আমরা দেখতে পারি জনি তাকে গান পয়েন্টও করে ফেলে। তবে মিচ এটা দেখার পরে বারবার করে তাকে থামানোর ট্রাই করছিল, তবে জনি কোনোভাবেই তার কথা শুনছিল না। সে তাকে শ্যুট করে যখন মারতেই যাচ্ছিল, তখনই তারা আরও একটা গুলির শব্দ শুনতে পারে। এই জন্য তারা দৌড়ে সেদিকে চলে যায়। আর তারা সেই জায়গায় গিয়ে জানতে পারে ডেপুটি হার্লি মাত্রই একটা হরিণের শিকার করেছে।
এখানে বেচারা হরিণটার এখন পর্যন্ত মৃত্যু হয়নি। আর যখন জেরেমি এসে এই ব্যাপারটা দেখতে পারে তখন সে হরিণের চোখের দিকে তাকানোর সঙ্গে সঙ্গেই তার সমস্ত দুঃখগুলো নিজের মধ্যে ফিল করতে পারে। এই জন্য সে হরিণটাকে টাচ করে দেখার ট্রাই করে। তবে এইটা দেখার পরে ডেপুটি হার্লি তাকে হরিণ থেকে দূরে সরানোর ট্রাই করে। তবে তখন জেরেমি তার হাতের মধ্যে ধরে ফেলে আর তার হাতের মাধ্যমে সে এই হরিণটার সমস্ত যন্ত্রণা ডেপুটি হার্লির মধ্যে ট্রান্সফার করে দেয়। এই জন্য ডেপুটি হার্লি মাটিতে শুয়ে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। আর যখন এই ব্যাপারগুলো জনি দেখতে পারে তখন সে জেরেমিকে শ্যুট করার একটা কারণ পেয়ে যায়। এই জন্য সে সাথে সাথে তাকে গান পয়েন্টে করে ফেলে। আর যখনই সে তাকে শ্যুট করতে যাচ্ছিল তখন মিচ কোনো রকমে তাকে আটকানোর ট্রাই করে। তবে কোনোভাবেই সে তার কথা না শুনে যখনই তার উপরে শ্যুট করে দেয় তখন একেবারে শেষ মুহূর্তে মিচ বন্দুকটাকে উপরের দিকে তুলে কোনো রকমে জেরেমির লাইফটাকে সেভ করে। আর বন্দুকের এই গুলির জন্য জেরেমিও একটু ভয় পেয়ে যায়, যেই জন্য সে হার্লির হাতটাকে ছেড়ে দেয়, যেই জন্য হার্লিও কোনো রকমে হাফ ছেড়ে বাঁচে। তো এরপরে জেরেমিকে প্রিন্সিপালের রুমে নিয়ে আসা হয়। আর এখানে পুলিশ অফিসার তাকে জিজ্ঞেস করে যে হার্লি কেন হার্ট অ্যাটাক করলো আর তাকে হসপিটালেই কেন ভর্তি করতে হলো, সমস্ত ব্যাপারটা তুমি এখন আমাকে ক্লিয়ার করে বলবে। আর তখন সে তাকে বলে যে আসলে সে জানতোই না সে সেই হরিণটার সাথে কি করেছে, আমি তো শুধু সেই হরিণটার সমস্ত যন্ত্রণা তার মধ্যে ট্রান্সফার করেছিলাম, এইটাই সে সহ্য করতে পারেনি। তবে অফিসার এই কথাটা একেবারেই বিশ্বাস করতে চাইছিল না, এই জন্য সে এখান থেকে উঠে বাইরে চলে যায়। আর যখনই সে বাইরে চলে যায় তখন জেরেমিন জেসিকে বলে যে আমি এখানে এক মুহূর্ত থাকতে চাই না, কারণ এখানে যত ছেলে মেয়ে আছে তাদের কারোর মধ্যে মনুষ্যত্বর মও নেই। আর এই ব্যাপারগুলো আমি খুব ভালো করেই ফিল করতে পারি। আর তাছাড়া সে তাকে বলে যে আমি এইটাও খুব ভালো করে জানি যে তুমি শুধু আমার ভালো বন্ধু হওয়ার নাটকই করছো, কারণ ভালো বন্ধু কখনোই কাউকে জোর করে কোনো জায়গায় আটকে রাখে না। আর যখনই সে প্রচণ্ড রাগ করে সেখান থেকে চলে যাওয়ার ট্রাই করে তখনই আমরা দেখতে পারি এখানে যতগুলো গ্লাস ছিল সেগুলো ভেঙে চুরমার হয়ে যায়। এরপরে যখন অফিসার তার বাসায় ব্যাক করে তখন সে ডক্টর ডেনের সঙ্গে মিট করে, যে কিনা তার ওয়াইফ অ্যামার চিকিৎসা করার জন্য এসেছিল। আর তার সাথে কথাবার্তা বলার পরে ডেন তাকে বলে যে আমি তো এটা এখনও বিশ্বাসই করতে পারছি না যে তোমার ওয়াইফ এখনও জীবিত কি করে আছে, কারণ তার যে করুণ অবস্থা তাতে তো তার কয়েক মাস আগেই মরে যাওয়ার কথা ছিল। তবে আমি এটা মানতেই পারছি না সে এখনও জীবিত আছে, এই জন্য যদি তুমি তাকে বাঁচাতে চাও তাহলে দ্রুত হসপিটালে ভর্তি করো। তবে আমরা দেখতে পারি অফিসার কোনোভাবেই এটার জন্য রাজি ছিল না, কারণ তার বিশ্বাস ছিল যদি অ্যামা সুস্থ থাকতো তাহলে সে তার জীবনের শেষ সময়টা তার ঘরেই কাটাতে পছন্দ করত। তো এরপরে যখন সন্ধ্যাবেলায় জেরেমি ক্যান্টিন রুমের মধ্যে একা বসেছিল তখন তার সঙ্গে মিট করতে ডোনাল্ড চলে আসে। আর এখানে সে তাকে এইটাই বুঝিয়ে বলার ট্রাই করে যে তুমি বাকি সমস্ত বাচ্চাদের থেকে সম্পূর্ণ আলাদা, কারণ আমি জানি তোমার মধ্যে কিছু একটা স্পেশাল আছে। যখন থেকেই আমি তোমাকে টাচ করেছিলাম তখন আমার মধ্যে একটা স্পেশাল এনার্জি চলে এসেছে, যেন আমার মনে হচ্ছে আমি আবারও 18 বছরের হয়ে গেছি। তুমি কি অ্যালবার্ট আইনস্টাইনের আফটার লাইফ থিওরিটাকে পড়েছিলে, যেখানে বলা হয়েছিল এনার্জিকে বানানো বা ডিস্ট্রয় করা যায় না, শুধুমাত্র এটাকে একটা ফর্ম থেকে অন্য একটা ফর্মে কনভার্ট করা যায়। আর তাছাড়া যদি কোনো মানুষ তার ব্রেইনের 100 ভাগ ইউজ করতে সক্ষম হয়ে যায় তাহলে সে পুরোপুরি এনার্জিতে কনভার্ট হয়ে যাবে, তার কোনো শরীরেরই দরকার পড়বে না। আর এই জন্য ডোনাল্ড এটা বিশ্বাস করে যে তার মায়ের সাথে যে ইনসিডেন্টটা হয়েছে সেটার জন্য তার মধ্যে একটা স্পেশাল পাওয়ার চলে এসেছে, যেই জন্যই সে এই সমস্ত পাওয়ারগুলো পেয়েছে। আর এই জন্যই তার আইকিউ এত বেশি হয়ে গেছে যেটাকে কিনা মানুষ কল্পনা পর্যন্ত করতে পারে না। আর তাছাড়া এই জন্যই সে তাকে নিয়ে প্রচণ্ড ভয় পাচ্ছিল, কারণ সমস্ত জ্ঞানগুলো সে বই থেকে অর্জন করেছিল। সে বাইরের মানুষ সম্পর্কে তেমন কিছুই জানে না, সে এইটা জানে না যে খারাপ মানুষেরা কতটা ভয়ঙ্কর হতে পারে। আর তাছাড়া সায়েন্টিস্টরাও এটা বিশ্বাস করে যে জেরেমি এখন যেই লেভেলে আছে যদি মানুষ সেই লেভেল পর্যন্ত পৌঁছাতে চায় তাহলে তাদের আরও কয়েক হাজার বছর সময় লাগবে। এই জন্য কোনোভাবেই সে জেরেমিকে হারাতে চায় না, সে চায় জেরেমিকে এমন করে রেডি করতে যাতে করে জেরেমি এই দুনিয়ার সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে পারে। এই জন্য সে আবারও জেরেমির সঙ্গে হাত মেলায়, আর হাত মেলানোর সঙ্গে সঙ্গেই তার মধ্যে একটা এনার্জি চলে আসে, তার সমস্ত চুলগুলো আবারও দাঁড়া হয়ে যায়। আর তাছাড়া জেরেমিও এই প্রথমবারের মতো কোনো মানুষকে টাচ করেছিল, কারণ এখন পর্যন্ত সবাই তো তাকে টাচ করতে প্রচণ্ড ভয়ই পাচ্ছিল। আর এদিকে যখন পুলিশ অফিসার ডেপুটি হার্লির সঙ্গে মিট করতে আসে তখন সে দেখতে পারে হার্লি তার ঘর থেকে সমস্ত বন্দুক সরিয়ে ফেলেছে, মানে ঘরটা পুরো পরিষ্কার করে ফেলেছে। আর যখন এই সম্পর্কে সে তার কাছে জিজ্ঞেস করে তখন সে বলে সেই দিন যখন আমি হরিণটার শিকার করেছিলাম তখন জেরেমি আমার হাত ধরে হরিণের সমস্ত দুঃখগুলো আমার মধ্যে ট্রান্সফার করে দিয়েছিল। আর তখন আমার শরীরটা প্রচণ্ড কাঁপাকাঁপি করা শুরু করেছিল, আমি মাটিতে শুয়ে কাতরাচ্ছিলাম, আসলে আমি এমন একটা জিনিস ফিল করতে পারছিলাম যেন আমার মৃত্যু হচ্ছে। এই জন্য এই যন্ত্রণা ছিল আমার লাইফের সবচেয়ে ভয়ঙ্কর মোমেন্ট, আর আমি এটাকে কোনোভাবেই আমার লাইফে ব্যাক করাতে চাই না। আর আমি এটা খুব ভালো করে জানি একটা মানুষ মরলে কতটা যন্ত্রণা পায়, সো এই জন্য আমি কাউকে মারার কথা এখন আর চিন্তাও করতে পারি না। আর এই জন্যই আমি সমস্ত বন্ধুগুলোকে সরিয়ে দিয়েছি। আর এই সমস্ত কথাবার্তা শোনার পরে অফিসার চিন্তা করে যে এখন সে গিয়ে জেরেমির সঙ্গে মিট করবে। আর এরপর সে সোজা চলে আসে জেসির কাছে, আর তার থেকে পারমিশন নিয়ে সে চলে আসে জেরেমির সঙ্গে মিট করতে।
এরপরে সে সোজা তাকে নিয়ে তার বাসায় চলে আসে। আর তখন আমরা জানতে পারি যে সে আসলে তাকে এই আশায় তার বাসায় নিয়ে আসে যাতে করে তার মৃতপ্রায় ওয়াইফের সঙ্গে সে একটু কথাবার্তা বলতে পারে বা তার অনুভবগুলো ফিল করে সে যেই কোনো ওয়েতে তাকে মৃত্যুর জন্য রেডি করাতে পারে অথবা তাকে সুস্থ করাতে পারে। আর যখনই জেরেমি এসে তার শরীরে টাচ করে যাতে করে সে তার সমস্ত ব্যাপারগুলোকে ফিল করতে পারে, তখন সে বুঝতে পারে যে আসলে সে তার বডিটা তখন পর্যন্ত ছাড়বে না যতক্ষণ পর্যন্ত সে না এটা এনশিওর হবে যে তার মৃত্যুর পরে তার ওয়াইফ আর তার ছেলে মিলেমিশে বাস করবে। আসলে তখন আমরা জানতে পারি যে এই অফিসার তার ছেলের সঙ্গে অনেক বছর ধরেই কথাবার্তা বলে না। আর এই সমস্ত ব্যাপারগুলো শোনার পরে জেরেমির উপরে তার বিশ্বাস চলে আসে, কারণ এই ব্যাপারটা তার ফ্যামিলির বাইরে কেউই জানতো না। আর জেরেমি যখন তার ছেলে জ্যাকের ছোটবেলার আরও একটা গল্প বলা শুরু করে, তখন সে তো পুরোপুরি বিশ্বাস করে ফেলে যে আসলে জেরেমি তার ওয়াইফের সঙ্গে কথাবার্তা বলছে। আর তখন একেবারে শেষবারের জন্য অ্যামা তার চোখটাকে খুলে আর সে আরও একবার অফিসারকে গুড বাই বলে সারা জীবনের জন্য এখান থেকে চলে যায়। আর যখন তার ছেলে এই খবরটা জানতে পারে, তখন সে দৌড়ে তার মাকে দেখার জন্য চলে আসে। আর না জানি কতগুলো বছর পরে তারা বাবা ছেলে একে অন্যকে জড়িয়ে ধরে। তো এর কয়েকদিন পরে লেন্সি নামের সেই মেয়েটা জেরেমিকে একটা পার্কে মিট করার জন্য ডাকে। আর যখন সে তার সঙ্গে মিট করতে যায়, তখন এই সুযোগে লেন্সি তার কাছে এটা জানতে চায় যে মানুষ আসলে ভেতর থেকে কেমন হয়, মানে তারা কেমন করে চিন্তাভাবনা করে। তখন জেরেমি তাকে বলে যে আসলে মানুষ এই ব্যাপারটা জানেই না যে তারা একে অন্যের সাথে পুরোপুরিভাবে কানেক্টেড। আর তাছাড়া মানুষ তার আশেপাশের জিনিসের সাথেও নিজেকে কোনোভাবেই কানেক্ট করতে পারে না। তবে লেন্সি এই ব্যাপারগুলো কিছুই বুঝতে পারে না, সবগুলো তার মাথার উপর দিয়ে চলে যায়। তবে তখন আবার জেরেমি তাকে বলে যে এখানে তোমার কোনো দোষ নেই, মানুষের ব্রেইনই একটা লিমিটেড ব্রেইন, যেখানে মানুষ শুধু একটু লিমিট পর্যন্তই চিন্তাভাবনা করতে পারে, এর বাইরে কিছু গেলে সে বুঝতেই পারে না। আর তাছাড়া মানুষ এই ব্যাপারটাও জানে না যে তারা একে অন্যের সাথে পুরোপুরিভাবে কানেক্টেড। আর এই ব্যাপারটাকে প্রমাণ করার জন্য জেরেমি লেন্সের হাত ধরে ফেলে। আর হাত ধরার পরেই তারা একে অন্যের মনের কথাগুলো বুঝতে পারে, মানে সেগুলো তারা ফিল করতে পারে। আর তখন লেন্স এই ব্যাপারটা জানতে পারে যে যেই দিন জেরেমির জন্ম হয়েছিল সেই দিন তার বাবা তাকে ছেড়ে দিয়ে চলে গিয়েছিল। আর এই ব্যাপারগুলো বোঝার পরে তার মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায় আর জেরেমির জন্য তার মায়া লাগা শুরু হয়। আর যেহেতু তারা একে অন্যের দুঃখ কষ্টগুলো বুঝতে পারছিল, এই জন্য তারা দুজন খুবই ক্লোজই চলে আসে। তবে তখনই লেন্সের বাবা দূর থেকে ব্যাপারগুলো দেখতে পারে, এই জন্য সে এসে জেরেমিকে পেটানোই শুরু করে। আর যখন জেসি এই ব্যাপারগুলো দূর থেকে দেখতে পারে, তখন সে তাকে বাঁচানোর জন্য দৌড়ে চলে আসে। তবে ছেড়ে দেওয়ার আগে লেন্সের বাবা তাকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে তার মেয়ের সঙ্গে যদি সে আবারও তাকে দেখতে পারে তাহলে সে তাকে মেরে ফেলবে। এখন এই সমস্ত অপমানগুলো সহ্য করে জেরেমি আর কোনোভাবে এই শহরে থাকতে চায় না। সে সমস্ত কিছু প্যাক করে এই শহর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে শেষবারের মতো বাস্কেটবল কোর্টে আসে। আর এখানে তার আবারও দেখা হয়ে যায় জনি নামে সেই ছেলেটার সঙ্গে। আর যখনই সে জনিকে টাচ করে, তখন সে জনির একটা গোপন দুঃখ জানতে পারে। সে জানতে পারে যে ছোটবেলা থেকেই জনি তার সৎ বাবার হাতে প্রচণ্ড মার খেত, যেই মার খাওয়ার জন্যই একটা সময় সে প্রচণ্ড রাগী একটা ছেলে হয়ে গিয়েছিল। আর যখন এই দুঃখের কথা সে জনিকে বলে, তখন জনি প্রচণ্ড রাগ করে তাকে ধরে বাইরে নিয়ে আসে আর তার সমস্ত কাপড় চোপড় খুলে তাকে ময়লা পানির মধ্যে ফেলে দেয়। আর যখন সেখান থেকে জেরেমি আবারও উঠে দাঁড়া হয়, তখন সমস্ত লোহার জিনিসগুলো তার দিকে আকর্ষিত হওয়া শুরু করে। আর তখনই আকাশে মেঘ জমা হয়ে যায় আর হঠাৎই তাদের উপরে একটা বিজলি পড়ে। বিজলি পড়ার জন্য তারা দূরে দূরে গিয়ে ছিটকে পড়ে। আর যখন সবাই উঠে আবারও এইদিকে আসে, তখন তারা দেখতে পারে জনির অবস্থা খারাপ হয়ে গেছে। জনি এখন পর্যন্ত উঠছে না আর তার হার্টবিট চেক করার পরে তারা বুঝতে পারে তার মৃত্যু হয়ে গেছে। তবে তখন জেরেমি তার হাতের পাওয়ারের ইউজ করে তাকে কয়েকটা বিজলির শক দেয়, যেই জন্য সে আবারও হুঁশে চলে আসে। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে তারা সবাই পুরোপুরি শকড হয়ে যায়। এরপরে জেরেমি সোজা চলে আসে তার পুরনো বাড়িতে, মানে তার দাদার ঘরে। আর এখানে এসে সোজা চলে যায় বেসমেন্টের মধ্যে। আর তখন আমরা দেখতে পারি জেসিও দৌড়ে এই ঘরের মধ্যে চলে আসে। আর বেসমেন্টে গিয়ে সে দেখতে পারে যে এখান থেকে সমস্ত বইগুলো গায়েব হয়ে গেছে আর জেরেমি চুপচাপ একটা কোনায় বসে আছে। এই জন্য সে গিয়ে তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে যখনই আমি প্রথমবার তোমাকে দেখতে পেয়েছিলাম, তখনই আমি এটা ফিল করতে পেরেছিলাম যে তুমি নর্মাল কেউ না, তুমি সবার থেকে আলাদা একটা বাচ্চা। সো যদি তুমি আমার উপরে ভরসা করো, তাহলে এই দুনিয়াতে তোমার জন্য একটা পারফেক্ট জায়গা আমি খুঁজে বের করতে তোমাকে সাহায্য করব, মানে যেখানে কেউ তোমাকে যন্ত্রণা দেবে না, যেখানে সবাই তোমার সাথে বন্ধুর মতো বিহেভ করবে। আর তখনই এখানে ডোনাল্ডো চলে আসে আর তারা দুজন মিলে তার জিনিসপত্র সঙ্গে নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে অন্য একটা জায়গায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে তখনই তারা দেখতে পারে সামনে অফিসার আর হার্লি দাঁড়িয়ে আছে। আসলে তারা দুজন জেরেমিকে এখান থেকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়ার জন্য এসেছিল। তবে যখনই তারা বুঝতে পারে জেসি আর ডোনাল্ড তাকে অনাথ আশ্রমে না নিয়ে অন্য কোথাও নিয়ে যাওয়ার প্ল্যানিং করছে, তখন অফিসার তাকে যাওয়ার জন্য পারমিশন দিয়ে দেয়। তবে হার্লি কোনোভাবেই তাকে যাওয়ার পারমিশন দিচ্ছিল না। সে বরং ওয়াকিটকি বের করে হেডকোয়ার্টারে খবরটা জানানোর ট্রাই করছিল। তবে অফিসার তার থেকে সেই ওয়াকিটকিটা নিয়ে দূরে জঙ্গলের মধ্যে ফেলে দেয়।
আর তখনই জেরেমি তাদের সবাইকে গুড বাই বলে মাঠের দিকে দৌড়ে যাওয়া শুরু করে। তারাও দৌড়ে তাকে ফলো করছিল। তবে তখনই আকাশে মেঘ জমা হয়ে যায় আর একটা বিজলি এসে জেরেমির উপরে পড়ে। তবে এই বিজলিটা পড়ার পরেও তার তেমন কিছুই হয় না, সে বরং দৌড়াতেই থাকে। আর একটা পর্যায়ে হঠাৎই সে গায়েব হয়ে যায়। আর এই আশ্চর্য জিনিসটা এখানে সবাই তার নিজের চোখ দিয়ে দেখার পরে এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে জেরেমি তাদের থেকে ভালো কোনো জায়গায় চলে গেছে। আর তার ব্রেইন এখন এতটাই বিকশিত হয়ে গেছে যে এখন তার জীবিত থাকার জন্য তার বডির কোনো দরকারই নেই। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।